নমস্কার, আমি তুষার। অশরীরীর ১১০ নম্বর এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটি ভৌতিক গল্প নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। গল্পটির নাম বাড়ি, বুড়ো, বুট। শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা এই গল্পটি। শুরু করছি আজকের গল্প, বাড়ি, বুড়ো, বুট। বাড়িখানি ভারী ভালো লাগলো। চারিধারে বাগান, যদিও ফুল গাছের চেয়ে বড় বড় গাছই বেশি। টেনিস খেলার জমি, মাঝে মাঝে শ্বেতপাথরের বেদি, একটি ছোট বাহারি ফোয়ারা, এখানে ওখানে লাল কাকড় বিছানো পথ, দোতলা বাড়ি। একবারে হাল ফ্যাশনের বাড়ি না হলেও সেকেলেও নয়। বাড়ির জানলায় বা দেওয়ালে যেন প্রাচীনতার কোনো চিহ্নই নেই। কোথাও ফাট ধরেনি, কোথাও অসৎ বা বটের এসে জোর করে জুড়ে যাওয়া বসেনি। কিন্তু তবু মনে হলো বাড়িখানে যেন রহস্যময়। ভাবলাম, বাড়ির মাথা ছাড়িয়ে উঠে মস্ত মস্ত গাছগুলো নিজেদের জন্য যে এক ছায়ার জগৎ সৃষ্টি করেছে, তার জন্যই হয়তো এই রহস্যের আবহ করে উঠেছে। আমার পক্ষে এও এক আকর্ষণ। আমি রহস্য ভালোবাসি। রহস্যের মধ্যে এক ধরনের রোম্যান্সের গন্ধ আমি খুঁজে পাই। সাঁওতাল পরগনার একটি জায়গা, স্ত্রী এবং ছেলে মেয়েদের বায়ু পরিবর্তনের দরকার। ডাক্তারের মতে এই জায়গাটি নাকি অত্যন্ত স্বাস্থ্যকর। বন্ধু প্রকাশের সঙ্গে এখানেই এসেছি মনের মতো একটি বাড়ি খুঁজে নিতে। আজকের ট্রেনেই কলকাতা ফিরব। খানিক ডাকাডাকির পর বাগানের ভিতর থেকে একটি লোক বেরিয়ে এলো। তার চেহারায় না মালি, না দারোয়ান, না ভদ্র, না ইতর লোক, কারোরই ছাপ পেলাম না। তার বয়স ৮০ও হতে পারে, আবার ১০০ও হতে পারে। তার মাথায় ধবধবে সাদা চুল, লম্বা লম্বা এলোমেলো। তার কোমর এমন ভাঙা যে হাড় ঝিরঝিরে দেহের উপরের অংশ একবারে দুমড়ে পড়েছে। কিন্তু হাতের লাঠি ঠকঠকিয়ে সে এত তাড়াতাড়ি এগিয়ে এলো যে তার অসম্ভব ক্ষিপ্রতা দেখে রীতিমতো বিস্মিত হলাম। সে জিজ্ঞাসা করলে, আপনারা কি চান? বাড়ির ফটকের ওপর লেখা রয়েছে, টু লেট। আমরা এই বাড়িখানা ভাড়া নিতে চাই। লোকটা হঠাৎ একটু মুখ তুলে তাকালো। সে এতক্ষণ মাথা হেঁট করেছিল বলে তার চোখ দেখতে পাইনি, এখনও দেখতে পেলুম না। কারণ তার চোখ দুটো এতই অস্বাভাবিকভাবে কোঠরের ভিতর ঢুকে গেছে যে প্রথম দৃষ্টিতে তা দেখা যায় না। মনে হয় লোকটা বুঝি অন্ধ। কিন্তু তারপর লক্ষ্য করলে দেখলাম দুই কোঠরের ভিতরে দিকে কি যেন একটা চকচক করছে। দুই অন্ধকার গর্তের মধ্যে যেন দুই দীপশিখার ইঙ্গিত। লোকটা আবার মুখ নামিয়ে ফেলে, থেমে থেমে বলে, ভাড়া নিতে চান? এই বাড়ি ভাড়া নিতে চান? বেশ, বাড়িখানা আমাদের পছন্দ হয়েছে। এ বাড়ির মালিককে? বাড়ির মালিক থাকেন বিলাতে, আর আগেকার মালিক কোথায় থাকেন কেউ সেটা জানে না। আচ্ছা, তাহলে বাড়ি ভাড়া দেবো কাকে? কেন আমাকে? কত ভাড়া? সেটা ঠিক আপনারাই করবেন। রহস্যময় বাড়ি, রহস্যময় বৃদ্ধ, এবং তার কথাগুলো কম রহস্যময় নয়। মনে হলো রহস্যের মাত্রা যেন ছাড়িয়ে যাচ্ছে। এতটাও ভালো নয় বাবা। কি বলবো ভাবছি, হঠাৎ গায়ে পড়লো এক ফোঁটা জল। চমকে মুখ তুলে দেখি ইতিমধ্যে আমাদের অজান্তেই আকাশে মেঘের সঞ্চার হয়েছে। বুড়ো বললে, বৃষ্টি আসছে, আপনারা একটু ভিতরে গিয়ে দাঁড়াবেন, চলুন। বুড়োর পেছন পেছনে বাড়ির নিচের তলায় বারান্দার তলায় গিয়ে দাঁড়ালাম। রীতিমতো সশব্দে ঝমঝম করে বৃষ্টি নামল। প্রকাশ আমার দিকে ফিরে বললে, বৃষ্টিতে এখন আর চুপচাপ দাঁড়িয়ে থেকে লাভ নেই, চল আগে বাড়ির ওপরকার ঘরগুলো একবার দেখে আসি। বুড়োর দিকে ফিরে দেখি সে ঊর্ধ্বমুখে আকাশের দিকে তাকিয়ে আছে। আমি তাকে ডাকলুম, সে যেন শুনতেই পেল না। খানিক পরে হঠাৎ বলল, ঘড়িতে কটা বাজে? হাত ঘড়ি দেখে বললাম, এখন 5:30। বুড়ো যেন শীতার্ত কণ্ঠে কাঁপতে কাঁপতে বললে, আকাশে মেঘ আরো জমে উঠছে, অন্ধকারে সন্ধ্যা নামবে তাড়াতাড়ি। এই বৃষ্টি সন্ধ্যার পরেও পড়বে। বৃষ্টি তো নাও পড়তে পারে। না না, এই বৃষ্টি এখন থামবার নয়, হয়তো আজ সারা রাত ধরেই পড়বে। আমি মেঘ দেখেই বুঝতে পারি।
প্রকাশ বললে, কি সর্বনাশ, তাহলে আমরা আর স্টেশনে যাব কি করে? আজ তো আমাদের কলকাতায় ফেরার কথা। বুড়ো ঘাড় নাড়তে নাড়তে বললে, এ বৃষ্টি আজ আর থামবে না, আজ আর থামবে না। পাহাড়ে নদী ফুলে উঠবে, মাঠ জলে ভেসে যাবে, পথ ডুবে যাবে। পালাতে চান তো এখনই পালান। সন্ধ্যার পর রাত আসবে, ঝড় উঠবে, বন কাঁদবে। এ বৃষ্টি আজ আর থামবে না। এখনো সময় আছে, এখনো পালিয়ে যান। বুড়োর কথাবার্তার ধরন দেখে অত্যন্ত রাগ হলো। বিরক্ত কণ্ঠে বললাম, ঠাট্টা রাখো, শোনো, এই বাড়ি আজ থেকে আমি ভাড়া নিচ্ছি। বৃষ্টি না থামে আজ রাত আমরা এখানেই কাটাবো। কত টাকা দিতে হবে বলো? বুড়ো আবার মুখ তুললে। আবার দেখলাম তার চক্ষু কোটরগত সেই দুই দীপশিখার ঝিলিক, দন্তহীন মুখ, বেদান, তার নীরব হাসি। হেসেই সে বললে, আজ রাতে এখানে থাকবেন? থাকতে পারবেন? কেন থাকতে পারবো না কেন? আজ রাতে আগেকার মালিক এই বাড়িতে আসবেন। তিনি কোথায় থাকেন কেউ তা জানে না, কিন্তু বৃষ্টির রাতে ঠিক এখানে বেড়াতে আসেন। তাকে দেখলে মানুষ খুশি হয় না। দোতলার হলঘর তার জন্যই খোলা থাকে। এক বৃষ্টির রাতে ও ঘরে এক কাণ্ড হয়েছিল। কি হয়েছিল? রক্তাক্ত কাণ্ড। সন্ধ্যার সময় মালিক ফিরে এলেন। তখন ঝুপ ঝুপ করে বৃষ্টি পড়ছে। হাতে তার বন্দুক, পরনে তার শিকারের পোশাক। তারপর, না না, সেসব কথা আপনাদের আর শুনে কাজ নেই। কিন্তু সেই দিন থেকে এই বাড়ি খালি, এই বাড়ি কেউ ভাড়া নিতে চায় না। আমি হো হো করে হেসে উঠলাম। বললাম, তুমি কি আমাদের ছেলে মানুষ পেয়েছো, যা তা বলে ভয় দেখাতে চাইছো? বেশ, তবে তোমরা থাকো, আমি চললুম। কিন্তু সাবধান, সাবধান, সাবধান। বলতে বলতে বুড়ো লাঠি টকটকিয়ে অত্যন্ত তাড়াতাড়িভাবে আবার বাগানে নেমে অদৃশ্য হয়ে গেল। প্রকাশ বলল, পাগল? আমি বললাম, না, পাগল নয়, পাজি। বুড়োর হয়তো ইচ্ছাই নয় যে এই বাড়িটা ভাড়া দেয়। সে একলাই এখানে রাজত্ব করতে চায়। কিন্তু বাইরে যখন ভাড়াপত্র টাঙানো আছে, তখন আমাদের ভাবনা কি? চল আমরা দোতলার ঘরগুলো দেখে আসি। দোতলার বারান্দায় উঠে দাঁড়ালাম। সেখানে থেকে অনেক দূর পর্যন্ত দেখা যায়। আরও গাঢ়ভাবে কালো হয়ে উঠেছে আমাদের আকাশ। জোরে জোরে গাঢ় ঘন ধারায় পড়ছে বৃষ্টি, ঝমঝম করে। সন্ধ্যার আগেই দ্রুত নেমে আসছে সন্ধ্যার অন্ধকার। দূরের ছোট ছোট পাহাড়গুলো ক্রমেই ঝাপসা হয়ে যাচ্ছে। দুই কুল ভাসানো নদীর ছবি আঁকা। জল থই থই করা প্রান্তরের মাঝে বড় বড় গাছগুলো মাতাল হয়ে টলমল করছে ঝোড়ো বাতাসের দীর্ঘশ্বাসে। প্রকাশ বিষণ্ণ হয়ে বলল, বুড়োর একটা কথা কিন্তু ঠিক, আজ এখানেই বন্দি হতে হবে, উপায় নেই। কিন্তু খাবে কি? আকাশের জল? শোবে কোথায়? পিছনে ফিরে ওই ঘরটা দেখো। এই ঘরের 3টে দরজাই খোলা, আর যেটুকু আলো আছে তাতেই দেখা যাচ্ছে যে ঘরের মধ্যে বড় বড় সোফা, কাউচ আর চেয়ার পাতা আছে। গায়ে রয়েছে সোনালি ফ্রেমে বাঁধানো বস্ত বড় বড় ছবি আর আয়না। মেঝের ওপর কার্পেট পাতা। আশ্চর্য এই যে সাজানো বাড়ি এখনো খালি পড়ে আছে। প্রকাশ সন্দেহ ভরা কণ্ঠে বলল, তবে কি বুড়োর কথা মিথ্যে নয়? এখানা কি কি ভূতের বাড়ি? খেপেছ? তা মানলে বলতে হয় এবারে আসল ভূত হলো সেই বুড়োই। বিচিত্র কি, বুড়োর মতো ওই চেহারা আমি আজ পর্যন্ত কোনো মানুষের দেখিনি। আচমকাই কানে এলো এক অপূর্ব গান। হারমোনিয়াম বাজিয়ে গান গাইছে একটা মেয়ে, রবীন্দ্রনাথের গান। গায়িকার গলা চমৎকার, কিন্তু সবিস্ময়ে দুজনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে খানিকক্ষণ ধরে সেই গান শুনলাম। আকাশে বেড়ে উঠল বিদ্যুতের জীবন্ত অগ্নিচিত্র ও উন্মত্ত বজ্রের চিৎকার। ঘরের বাইরে কোথাও আর কোনো চোখ চলে না। আমি বললাম, এই গান আসছে কোথা থেকে? প্রকাশ বললে, ওই হলঘরের ভিতর থেকে আসছে। কলকাতার বাইরে আসছি বলে এই টর্চটাকে আনতে ভুলিনি। টর্চটা জেলে দুজনেই হলঘরের ভেতরে ঢুকলাম। সব আসন খালি। ঘরের ভিতরে একটা অর্গান আছে, তার সামনেও কেউ নেই। প্রকাশ শুধু জোর করে বললে, যে গাইছে সেই ঘরেই আছে। আমি বললাম, অসম্ভব, নিশ্চয়ই অন্য করে ঘরে কেউ গান গাইছে। প্রকাশ
অস্বস্তি ভরে একটা স্বরে বলল, না না, গান হচ্ছে এইখানেই। যে গাইছে তাকে দেখতে পাচ্ছি না বটে, কিন্তু তার উপস্থিতি অনুভব করতে পারছি। আমার মনে হচ্ছে এই ঘরটা যেন হিমালয়ে বরফ দিয়ে করা। কি ঠান্ডা বাবা, উফ! এ যেন মানুষের ঘর নয় বন্ধু, এ যেন মরার ঘর, মর্গ। আমরা তাড়াতাড়ি ঘরের বাইরে গিয়ে দাঁড়ালাম। প্রকাশের কথা কোনোভাবেই মিথ্যে নয়, ঘরের চেয়ে বাইরেটা বেশ গরম, কিন্তু ঝোড়ো হওয়ার জন্য কিন্তু সেখানেও বৃষ্টির ঠান্ডা ধারা এসে পড়ছিল। অবাক হয়ে আমরা এর কারণ বোঝার চেষ্টা করছি, সেই সময় কানে এলো এক নতুন শব্দ। গড়গড় করে কার এক ভারী জুতোর আওয়াজ হচ্ছে। প্রকাশ বিস্মিত হয়ে বললে, সিঁড়ি দিয়ে কেউ উপরে উঠছে। এ বুড়োর পায়ের শব্দ নয়। আমি বললাম, বুড়ো মিছে কথা বলেছে, এ বাড়ি নিশ্চয়ই খালি নয়। কে গান গায়, কে ওপরে ওঠে। আমি সিঁড়ির দিকে টর্চের আলো ফেলে দেখলাম যে কেউ নাই। অপেক্ষা করা শুরু করলাম। কিছুক্ষণ পরে দেখতে পেলাম সেই সিঁড়ির ধাপগুলোতে শব্দ করে উপরে উঠে দাঁড়ালো একজোড়া শিকারি বুট। তাকে দেখে আমরা রীতিমতো স্তম্ভিত হয়ে গেলাম। সেটা যেন এসে দাঁড়ালো একটা জীবন্ত জীবের মতো। আমার মন বলল যে ওই দৃশ্যমান বুটের ওপরে যেন কোনো অদৃশ্য দেহ আছে। সে ঠিক বারান্দায় এসে দাঁড়িয়ে পড়েছে কোনো দুজন আগন্তুক অতিথিকে দেখে। প্রকাশ অস্ফুট স্বরে বলে উঠল, শিকারি বুট। বুড়োও বলেছিল সে বৃষ্টির রাতে বাড়ির মালিক এসেছিল সেখানে শিকারির পোশাক পরে। আমি উত্তর দেবার আগেই বুট জোড়া জুতো যেন কোনো বেজায় ভারী দেহের চাপ নিয়ে আবার গটগট করে মাটি কাঁপিয়ে এগিয়ে আসতে লাগলো আমাদের দিকেই। আমরা দুজন পায়ে পায়ে মহা আতঙ্কে পিছিয়ে উঠতে থাকলাম। আমাদের দৃষ্টি তখন স্তম্ভিত, আমাদের হৃৎপিণ্ড তখন ধরপড় করছে, আমাদের গায়ের রক্ত তখন যেন ঠান্ডা বরফে পরিণত হয়েছে। হল ঘরের তৃতীয় দরজার কাছে এসে ওই বুট জোড়া দাঁড়ালো ক্ষণিকের জন্য, তারপর সেই ক্ষিপ্র গতিতেই প্রবেশ করলো ঘরের ভেতর। গানের স্বর গেছে থেমে, সঙ্গে সঙ্গে শুনলাম গুরুম করে বন্দুকের শব্দ আর এক তীব্র আর্তনাদ। আমরা পাগলের মধ্যে দৌড়ে দৌড়ে এক এক লাফে সিঁড়ি 3-4টে করে ধাপ পেরিয়ে নিচে নেমেই দেখি সেখানে নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছে সেই অদ্ভুত বুড়োর ভাঙা দুমড়ে পড়া মূর্তি। সে একবার মুখ তুলে আমাদের চেয়ে দেখল। টর্চের আলোতে তার চক্ষুর কোটরের খুব ভিতরে জ্বলে উঠল দুটো আগুনের কোনা। খিলখিল করে হেসে সে বুড়ো ক্ষণক্ষণে গলায় বলে উঠল, মালিকের সঙ্গে দেখা হলো, মালিকের সঙ্গে দেখা হলো। মালিক কি বললে? বাড়ি ভাড়া নেবে না? নেবে নাকি? দৌড়তে দৌড়তে আমরা তখন বাগান পার হয়ে বাইরে এসে পড়লাম। তখনও আমাদের কানে ভেসে আসছে ওই অপার্থিব হাসির শব্দ। তো এই ছিল আজকের গল্প। গল্পের নাম বাড়ি বুড়ো বুট। গল্পের লেখক শ্রী হেমেন্দ্র কুমার রায়। দয়া করে জানাবেন গল্পটি আপনাদের পাঠ কেমন লেগেছে, আমার গল্পটি কেমন। আপনারাও চাইলে নিজেদের লেখা কোনো ভৌতিক গল্প বা আপনাদের সঙ্গে ঘটে যাওয়া কোনো ভৌতিক ঘটনা আমাকে পাঠাতে পারেন। পাঠানোর সমস্ত মাধ্যম, যেমন আমার ইমেল আইডি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার ফোন নাম্বার, সমস্ত কিছু আমি ডেসক্রিপশনে অ্যাড করে দেবো। আজকের মতো এখানেই তিরানছি। আবার ফিরে আসবো আগামী সপ্তাহে কোনো সত্য ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক গল্প নিয়ে। সকলকে জানাই গুড নাইট, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন, নমস্কার।